আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের শিডিউলভুক্ত আজকের যে ক্লাস সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি। মোটামুটি আমরা দুইটা ক্লাস নিয়েছি, যেখানে আমরা ধারার অংশটা সম্পূর্ণরূপে শেষ করেছি। আর আমাদের আদেশ বা অর্ডার অংশটা দেখব আমরা মোটামুটি আজকে, এবং আরও একটা ক্লাসের মাধ্যমে এটা আমরা শেষ করার চেষ্টা করব। তা আসলে দেওয়ানি কার্যবিধির যদি আমরা বলি 20 মার্কের এমসিকিউর জন্য আমাদেরকে পড়তে হয়। এখন সমস্যা হচ্ছে ওয়ার্ডার সংখ্যা কম হইলেও আমাদের সেকশন সংখ্যা কম হইলেও ওয়ার্ডার কিন্তু অনেক বেশি। তো এই জন্য আমরা কনফিউশনে থাকি যে কোনটা পড়বো আর কোনটা ছেড়ে দিব। তো এই জন্য আমাদের সমস্যাটা হয়ে যায়। তো যাই হোক, আমরা ট্রাই করব যাতে উম, আপনাদেরকে টু দ্য পয়েন্ট যেটা আমাদের পরীক্ষায় আসবে সেই জিনিসটা তুলে ধরার জন্য। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে দেওয়ানি কার্যবিধির সাথে আপনার যেই একটা ভয় ভীতি আছে সেটা কেটে যাবে, এবং আগামী ক্লাসে আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটা আপনি টু দ্য পয়েন্ট পড়বেন। তা আমরা প্রথমেই যে আমাদেরকে একটা জিনিস আগে, যেটা আমরা এর আগেও বলেছি, গ্রুপেও সম্ভবত আমরা পিডিএফটা দিয়ে দিয়েছি, যে একটা দেওয়ানি মামলা কিভাবে চলে এই স্টেপটা আপনাকে একদম বুঝতে হবে। মুখস্থ না, আপনি বুঝে বুঝে প্রয়োজনে নিজে চোখটা বন্ধ করে চিন্তা করবেন যে আমি একটা মামলা দায়ের করতেছি, মামলা দায়েরের পরবর্তী ধাপগুলা কি হবে। এটা যখন আপনার আয়ত্তে চলে আসবে তারপরেই আপনি কিন্তু অর্ডারগুলা বুঝতে পারবেন, একদম পানির মতো সহজ। কিন্তু যদি একটা দেওয়ানি মামলা কিভাবে চলে, এই কোনটা স্তরের পর কোনটা স্তর আসবে এটাতেই যদি আপনার কনফিউশন থাকে, আপনি অ্যান্সার করতে পারবেন না। তো এই জন্য আমরা প্রথমেই আজকের ভিডিওতে আবার আরেকবার আপনাদেরকে সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব যে একটা দেওয়ানি মামলা কিভাবে চলে। এরপরে আমরা দেখব যে এই ধাপগুলোর সাথে কোন স্তরে আমাদের কোন আদেশটা দরকার। আর এর পরবর্তীতে দেখব যে আসলে কোন কোন আদেশগুলো আমরা পড়ব। মোটামুটি 20টার মতো আদেশ পড়লেই যথেষ্ট। তো চলুন প্রথমেই শুরু করি। একটা দেওয়ানি মামলা যেটা হয় আমরা কিভাবে দায়ের করব। তো সিম্পলি আমরা বলতে পারি যে আমরা সেকশনের মধ্যেও পড়েছি কি, সেকশন নাম্বার 26 আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলার সূচনা হয়। এখন আরজির জিনিসটা কি, আরজির মধ্যে কি কি থাকে। তো যদি আপনি যখন এমসিকিউ পাস করে লিখিততে যাবেন তখন আপনাকে বিভিন্ন প্রকার মুসাবিদা করতে দিবে। তো মুসাবিদা মানে হচ্ছে আপনার দাবিটা কি। আপনি যে মক্কেলের পক্ষ হয়ে আদালতের কাছে একটা আবেদন জানাচ্ছেন, এটা লিখার একটা নির্দিষ্ট ফরম্যাটের মাধ্যমে আমাদেরকে আর্জিটা লিখতে হয়। আর এটার সাথে যাবতীয় দলিলপত্র, সাক্ষীদের সাক্ষ্য, নানা প্রকার কোর্ট ফি, সমস্ত কিছু মিলিয়ে এই মোটা সোটা একটা আপনার বান্ডিল হয়, সেটাই হচ্ছে টোটাল আর্জির প্যাকেজ। এখন জাস্ট যখন আপনি লিখিত পরীক্ষার জন্য যাবেন তখন আপনি আরজির ফরম্যাটটা দেখলেই হবে। জাস্ট এখানে আমরা একটু নমুনা দেখাচ্ছি যে এখানে আপনি কি করলেন, যিনি বাদী তার নাম ঠিকানা থাকলো, আর যিনি হচ্ছেন বিবাদী যার বিরুদ্ধে আপনি মামলা করতেছেন তার নাম ঠিকানা থাকবে। এরপরে শুরু হবে আপনি কোন বিষয়ে মামলাটা করতেছেন, মানে আপনার মামলাটা কি বিষয়ে, দখল উদ্ধার মামলা, ঘোষণামূলক মামলা, দলিল সংশোধন মামলা, আর কত টাকার আপনার মামলার ভ্যালুয়েশনটা কত, এই জিনিসটা থাকবে। এরপরে সিকোয়েন্সলি শুরু হবে আপনার মামলার কারণটা কি, আপনি যে মামলাটা করতে আসছেন এর ঘটনার সূত্রপাত কোথায় থেকে হয়েছে। যেমন ধরেন যে একটা দখল উদ্ধার মামলা যদি আপনি মোসাবিদা করতে যান, আরজির মধ্যে লিখতে চান, আপনি লিখবেন যে আপনি এরকম একটা সম্পত্তির মালিক ছিলেন 10 বছর আগে দলিলের মাধ্যমে, বা আপনি 10 বছর যাবত এটা শান্তিপূর্ণভাবে ভোগ দখলে ছিলেন, গত বছরের এত তারিখে আপনার পাশের বাড়ির রহিম সাহেব এসে আপনাকে উচ্ছেদ করে। তো এই আপনি একটা ঘটনার সূত্রপাত করলেন, এরপরে আপনি কি চান, কতটুকু চান, আপনার সম্পত্তির ভ্যালুয়েশন কত, এইগুলো লিখার পরে আপনি এখন চান কি, যেটা আমরা বলছি, আমরা ওই যে দেওয়ানি মামলার মধ্যে বিভিন্ন প্রকার পড়ানোর সময় বলছি যে যেমন রেস, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা আমরা পড়ছি, ওইখানে আপনাকে চাইতে হবে। যদি না চান আদালত ভাববে যে আপনার দরকার নাই, যেটা আমরা গত ক্লাসেও পড়েছি। যেমন এখানে নর্মালি চারটা জিনিস চাওয়া হয় প্রতিটা দেওয়ানি আর্জির মধ্যে। একটা হচ্ছে মূল বিষয়টা, যে দলিলটা সংশোধন হোক, চুক্তিটা প্রবল হোক, জমিটা দখল উদ্ধার হোক। তাহলে 1 নম্বর হচ্ছে মূল দাবিটা আমি চাই। 2 নম্বর হচ্ছে এই মামলা করতে আপনার যত টাকা পয়সা খরচ হয়েছে, ওই যে 35-এর অধীনে যাতে কস্টটা আপনাকে অ্যাওয়ার্ড করা হয়, মানে কস্টটা আপনাকে দেওয়া হয়। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যদি দখল উদ্ধার রিলেটেড হয় তাহলে মিন্স প্রফিট আমরা পাবো, গত ক্লাসও আমরা পড়ছি মিন্স প্রফিট বা অন্তর্বর্তী মুনাফা, ওইটা আমরা দাবি করব। তাই বলে সব মামলায় তো আর মিন্স প্রফিট হবে না। যেমন দলিল সংশোধন, দলিল বাতিল মামলা, আপনি কি চাবেন, আপনি আইনসম্মত যত প্রকার ক্ষতিপূরণ বেনিফিট পাইতে পারেন।
তাহলে অন এভারেজ একটা আরজি, শুধু আরজি না, একটা আরজির মধ্যে আপনার মামলার যাবতীয় ঘটনা, বিবরণ, আপনার দাবি, আপনি কি চান, সবকিছু থাকবে। তাহলে এই যে এইটুকু আপনি দেখলেন লিখিত পরীক্ষার জন্য, কিন্তু আপনি এমসিকিউতে প্রথমে একটা পায়ে গেলেন কি, যে আপনাকে চাইতে হবে, না হলে 11 ধারায় রেজ জুডিকাটা প্রযোজ্য হবে, কনস্ট্রাক্ট করে নিবা আদালত যে আপনার দরকার নাই। আর 35-এর অধীনে আপনি খরচটাও দাবি করবেন। আর অন্য যে কোনো প্রকারের যত প্রকার প্রতিকার পাওয়া যায় সেটা আপনি দাবি করতে পারবেন। তো এটা দেখানোর মেইন উদ্দেশ্য ছিল এই জন্য যে আমরা যে বললাম আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলা সাবমিট হয়, তাহলে এই হচ্ছে আমাদের আরজি দাখিল। তো আরজিটা আপনি দাখিল করে দিলেন। তাহলে এর পরবর্তী ধাপে যেটা হবে সেটা হচ্ছে যে বিবাদী, যার বিরুদ্ধে মামলাটা আপনি করেছেন, তাকে তো জানতে হবে, সে তো একটা নিউজ পাইতে হবে যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। তাহলে এই নিউজটা দেওয়ার প্রক্রিয়াকে আমরা বলতেছি যে সমন জারি করা, সমন ইস্যু হবে এবং বিবাদীর প্রতি সমনটা জারি হবে, যাতে বিবাদীও জানে যে তার বিরুদ্ধে একটা দেওয়ানি মামলা বা সিভিল লিটিগেশন কেউ ইনস্টিগেশন করছে। তাহলে আমরা দুইটা মনে রেখে ফেললাম, একটা হচ্ছে আরজি দাখিল করলাম, আর একটা হচ্ছে যে সমন জারি রিলেটেড। এখন বিবাদী কি করবে? বিবাদী আইনজীবীর সাথে আলোচনা করে অথবা নিজে আইনজীবী হইলে সে আপনার যে যে কথাগুলো আপনি লিখেছেন তার একটা ফটোকপি কিন্তু ওই আর যে সমনের সাথে বিবাদীর হাতে দেওয়া হয়। আর এই প্র্যাকটিসটা বাংলাদেশের অধিকাংশ দেখবেন যে আদালতে নাই। আপনি আইনজীবী যখন হবেন, যদি দেখেন যে শুধু আপনার কাছে সমন আসছে আপনার মক্কেলের কাছে, আপনি অ্যাপ্লিকেশন দিবেন। না হলে ওই যে আপনার আরজির কপিটা উঠাইতে আপনার 500 থেকে 1000 টাকা খরচ হবে, আপনার দরকার নাই। আপনি জাস্ট 10 টাকার কোর্ট ফি দিয়ে একটা আদালতে অ্যাপ্লিকেশন দেন যে সমনের সাথে আরজির কপি নাই, বাদীকে বলা হোক আরজির কপি প্রোভাইড করা হোক। আপনি 10 টাকা দিয়ে 1000 টাকার কাজ কিন্তু করলেন। এখন আপনি প্রথাগত যেহেতু আপনি বইয়ের মধ্যে পড়ার জন্য যে আপনার অধিকারটা আছে কিনা, তাহলে বিবাদী হিসাবে আরজির কপি আপনি সমনের সাথেই পাবেন, এটা আপনার অধিকার। যদি না দেয় আদালতে আপনি অ্যাপ্লিকেশন করবেন, আদালত তখন বাদীকে বাধ্য করবে যে তাকে কি করা হোক, আরজির কপি প্রোভাইড করা হোক। আপনি আপনার মক্কেলের 1000 টাকা বাঁচাইতে পারলেন 10 টাকা দিয়ে। এখন ধরলাম যে উনি উনার মতো করে জবাব দাখিল করবে, উনি কি বলতে চায় আপনার প্রতিটা দাবির ব্যাপারে। এখন দেওয়ানি মামলা একটা জিনিস হইল যে ওই রেস জুডিকাটা মনে রাখবেন, বাদী যেই যেই দাবি করছে প্রতিটাকে দাবি আপনাকে পৃথক পৃথক ভাবে কি করতে হবে, হয় প্রত্যাখ্যান করবেন অথবা স্বীকার করবেন। নীরব থাকলে ধরে নেওয়া হবে যে আপনি এগ্রি করছেন। মানে তাহলে বাদীর প্রতিটা দাবি আপনি যদি এগ্রি না করেন, প্যারা বাই প্যারা বলতে হবে যে না এটা আমি স্বীকার করি না, এটা মিথ্যা, এটা অবৈধ। আর যদি কোনোটা আপনি নীরব থাকেন, তার মানে আপনি এটা সম্মতি দিচ্ছেন যে বাদী সত্য কথা বলতেছে, এটা বাদীর অধিকার। তো এই জন্য জবাব দাখিলটা খুবই একটা টাফ ব্যাপার। প্রতিটা বাদীর আবেদনটাকে আপনাকে কি করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। তো এই জবাব দাখিলের নির্দিষ্ট কিছু সময়সীমা আছে। নর্মালি আপনার কাছে যেদিন থেকে সমন আসবে, সমনের পরে 30 দিন, তাইলে 30 ডেজ হচ্ছে কি স্ট্যান্ডার্ড সময়সীমা। এরপরে যদি আপনার সময় দরকার পড়ে, আপনি আদালতে যদি অ্যাপ্লিকেশন করেন, তাহলে ম্যাক্সিমাম চাইলে আদালত 30 দিন পর্যন্ত বাড়াইতে পারে, হায়েস্ট 30 দিন। তাহলে এই 30 আর 30 টোটাল 60 দিনই হইতে পারে একটা দেওয়ানি মামলার জবাব দাখিলের। এরপরে গত ক্লাসে আমরা শিখিয়ে দিয়েছি যদি বাস্তবে আপনার আরো সময়ের প্রয়োজন পড়ে, তখন আপনি 148 ধারার অধীনে একটা অ্যাপ্লিকেশন দিবেন, তখন আদালত আরো সময় বাড়িয়ে দিবে। তাহলে জবাব দাখিলের সময়টা নর্মালি 30 দিন, অ্যাপ্লিকেশন করে ম্যাক্সিমাম আরো 30 দিন, আরো দরকার হইলে 148-এর অধীনে আপনি আরো সময় বাড়াইতে পারবেন আনলিমিটেড। সেটা নির্ভর করে বিচারক আর আপনি কি বুঝাইতে পারছেন তার উপর। এখন বাংলাদেশে যেহেতু দেওয়ানি মামলা অসংখ্য, তো এই জন্য সরকার আছে মাঝখান দিয়ে বলতেছে যে দুইজনই তো মামলা করছেন, আদালতে মামলা চললে 5-10 বছর লাগবে, আপনারা ট্রাই করেন দুইজনে কোনো প্রকার সমঝোতা আসতে পারেন কিনা। আপনারা যেমন আমরা গত ক্লাসে পড়েছি কি 89-এ ধারা পড়েছি, যেখানে আমরা মিডিয়েশনটা দেখেছি। এই স্তরের নামটা হচ্ছে এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, বা বিকল্প বিরোধ নিষ্পত্তি। এর ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মিডিয়েশন অথবা আরবিট্রেশন। মিডিয়েশন মানে মামলাটা দায়েরই থাকবে, আদালতে অথবা আনুষঙ্গিক ব্যক্তির সমন্বয়ে সমঝোতা করবেন। আর আরবিট্রেশন মানে মামলাটা বাইরে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করবেন। এই হচ্ছে পার্থক্য। এখন এই যে এডিআর, এডিআরটা পূর্বে 2017 সালের পূর্বে ছিল অপশনাল, মানে এডিআর এর জন্য চাইলে বিচারক একটা ডেট রাখতে পারতো, না চাইলে নাই। 2017 সালে সরকার ওই আইনে সংশোধন করে দিয়ে বলতেছে যে শেল, মানে অবশ্যই একটা শুনানি রাখবে। আপনারা
সমঝোতা করেন বা না করেন আপনাদের ব্যাপার, তবে বিচারক আপনাদের দুইজনের জন্য বলবে যে আজকে ওই দিনে হচ্ছে এডিআরের তারিখ। এখন আপনারা যদি এগ্রি করেন তাহলে পরবর্তী ধাপে যাবে, যেটা আমরা গত ক্লাসে পড়িয়েছি। একটু স্মরণ করার চেষ্টা করেন। যদি মিডিয়েশন করতে চান আপনারা ঠিক করে নেবেন 10 দিনের মধ্যে। যদি না পারেন বিচারক পরবর্তী 7 দিনে মিডিয়েটর ঠিক করে দিবে, তাদেরকে 60 দিন সময় দিবে, আরও সময় লাগলে 30 দিন দিবে, রিপোর্ট জমা করলে 7 দিনে ডিক্রি দিবে। এটার সাথে আপনি কি করেন, স্মরণ করেন, তাহলে আপনার অর্ধেক পড়াশোনা কিন্তু কমে যাবে। ধরলাম আপনারা এগ্রি করলেন না, মানে উভয় পক্ষ বললেন যে না আমরা সমঝোতা করব না। তো এখন আসবে পঞ্চম ধাপ। এখন বিচারক দেখবে যে আপনাদের মধ্যে মূল সমস্যাটা কি। যেমন ধরেন যে আপনি আমার কাছে টাকা পয়সা পাবেন, এখন আপনি মামলা দায়ের করছেন যে এত তারিখে উনি আমার কাছ থেকে 10 টাকা হাওলাত দিছে, টাকা দিচ্ছে না, ওই জন্য মামলাটা দায়ের করছেন। এখন আমি লিখিত জবাবে কি লিখলাম? আমি যদি বলি যে না আমি তার কাছ থেকে কোনো টাকাই নিই নেই, টাকা ফেরত দেওয়ার তো কোনো প্রশ্নই উঠে না, আমি তাকে চিনিই না, তার মানে আমি টোটাল জিনিসটাকে অস্বীকার করতেছি। তাহলে এখানে 1 নম্বর আগে ইস্যু হবে টাকা ধার দেওয়া হয়েছে কি হয়নি। আর যদি আমি বলি যে হ্যাঁ টাকা তো আমি ধার নিছি, তবে 10 লাখ না, মাত্র 1 লাখ, তাহলে এখানে বিবেচ্য বিষয় হচ্ছে যে টাকা ধার নেওয়া হয়েছে কি হয় না, এটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে কত টাকা, 10 লাখ না 1 লাখ। তো এর জন্য প্রতিটা মামলার মধ্যে নির্ভর করে বিবাদী কতটুকু স্বীকার করতেছে তার উপর ভিত্তি করে মামলার ইস্যু গঠন হয়, ইস্যু ফ্রেম হয়। যেমন ফৌজদারি মামলায় চার্জ ফ্রেম করা হয়। এখন এই ইস্যু গঠনটা বাংলাদেশে পাইকারি হারে হয়। নর্মালি আপনি চাইলে আপনি ইস্যু ফ্রেম করে দিতে পারেন, বিবাদী ফ্রেম করে দিতে পারে, অথবা আদালত নিজে থেকে ফ্রেম করে। তবে বাস্তবে দেখা যায় যে এই কাজটা সেরেস্তাদার নিজেই করে, পাইকারি হারে 3টা থেকে 4টা ইস্যু ফ্রেম করে দেয়। তামা দিতে পারে কিনা, পক্ষ দোষে দুষ্ট কিনা, বাদী এই আকারে এই প্রকারে প্রতিকার পাইতে পারে কিনা, এরকম পাইকারি প্রতিটা বাংলাদেশের আদালতেই দেখবেন পাইকারি ইস্যু ফ্রেম হয়। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, না হলে 100-র মধ্যে 90 জায়গায় পাইকারি ইস্যুগুলা পাবেন। তামা দিতে পারে কিনা, পক্ষ দোষে দুষ্ট কিনা, বাদী প্রতিকার পাইতে পারে কিনা, এই 3টা পাবেনই পাবে। তাহলে এই যে বিচার্য বিষয় নির্ধারণ, তো আমরা যখন আদেশে পড়বো এগুলা নির্ধারণের পর আপনি চাইলে সংশোধন করতে পারবেন। একটা ইস্যু গঠন হয়ে গেছে, পরে অ্যাপ্লিকেশন দিয়ে সংশোধন করতে পারবেন, কত দিনে পারবেন, এই রিলেটেড নিয়ম কানুন আমরা বিস্তারিত পড়ব। এখন ধরলাম যে ইস্যু নির্ধারণ হয়ে গেল, এখন আদালত, আমরা গত ক্লাসে 30 ধারার তদবির পড়েছি, 30 ধারার পদক্ষেপ পড়েছি, ডিসকভারি এবং ইন্সপেকশন বলে একটা সেকশন কিন্তু আপনাদেরকে আমরা পড়াইছি যে আদালত 3টা কাজ করতে পারে 30 ধারার অধীনে। একটা ছিল ইন্টারোগেটরি, মানে আপনি যদি বিবাদীর কাছে কিছু জানতে চান আপনি লিখিত আকারে প্রশ্নমালা আকারে তৈরি করে তাকে দিবেন আদালতের মাধ্যমে। সে যদি আপনার কাছে জানতে চায় একইভাবে দিবে। আদালত কাউকে সমন দিতে পারে, হলফনামার মাধ্যমে প্রমাণ করতে পারে। 30 ধারাতে সেটা ছিল। তো এখানে এই 30 ধারার তদবিরের জন্যই রাখা হয়, যাতে বিচারটা শুরু হইলে কোনো দলিলপত্র, কোনো নথি, কোনো প্রশ্নমালার যাতে ঘাটতি না থাকে। মানে আমাদের ফাইনাল হিয়ারিংটা যাতে স্মুথলি চলতে পারে, উভয় পক্ষের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ, উপযুক্ত দলিল, উপযুক্ত নথি যাতে হাতে থাকে। কারো কাছে যদি ল্যাকিং থাকে, না থাকে, তাহলে এক পক্ষ আরেক পক্ষের কাছ থেকে যাতে চেয়ে নিতে পারে, এই জন্য এই অপশনটা রাখা হয় 30 ধারার পদক্ষেপ, বা আমরা নর্মালি প্রচলিত বলে যে তদবির। এখন যখন এটা ক্লিয়ার হয়ে গেল, এই ধাপের শুনানি শেষ, তারপরে হবে যে তারপরে একটা দিন ধার্য করা হচ্ছে যে আমরা সেটেলিং ডেট ফিক্স করব, কবে থেকে মামলার শুনানি শুরু হবে। তো সংক্ষেপে বলতেছি আমরা এসডি, মানে সেটেলিং ডেট। তো এই সেটেলিং ডেট নির্ধারণের পরে আমাদের আসবে চূড়ান্ত শুনানি, মানে প্রিএম্পটরি হিয়ারিং। তো এই স্তরে শুরু হয় নর্মালি আদালতে। ওই যে সাক্ষীরা আসেন, উনি কি বলতে চান, অপরপক্ষ ক্রস করে, এই ধাপটাই হচ্ছে দেওয়ানি মামলার, যদি বলতে পারি যে পরীক্ষা হচ্ছে এটা। আগে ছিল সব প্রস্তুতি, 8 নম্বর ধাপে গিয়ে শুরু হইলো দেওয়ানি মামলার যাবতীয় কিছু। তো এই স্তরেই কিন্তু দেওয়ানি মামলা 2 বছর 4 বছর আটকে থাকে, কারণ সাক্ষীরা আসে না, বিচারকের বদলি হয়, আদালত বন্ধ থাকে, এরকম করতে করতে 4 বছর 5 বছর কিন্তু চলে যায়। আবার কোনো কোনো মামলায় শুনানি শেষ হওয়ার পরে দেখা যায় যে আবার অধিকতর কি করতে হয়, এটাকে বলা হয় যে এফপিএস, মানে ফার্দার প্রিএম্পটরি হিয়ারিং। কিছু কিছু রেয়ার ক্ষেত্রে চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পরে আবার দেখা যায় এটা নতুন করে একটা ইস্যু গঠন হইলো, নতুন করে একটা দলিল পাওয়া গেল, তখন আবার আদালতে অ্যাপ্লিকেশন দেওয়া লাগে যে আপনি কি করেন, একটু অধিকতর শুনানি করেন। তো এটাকে নর্মাল স্বাভাবিক ক্ষেত্রে আসে না, এটা হচ্ছে এফপিএফ, মানে ফার্দার প্রিএম্পটরি হিয়ারিং। তো এটা আমাদের স্তরে আমরা রাখি নাই, এটা অ্যাডভান্স লেভেলে আপনি তখন বুঝতে পারবেন পরবর্তীতে।
এরপরে 9 নাম্বার ধাপে যেটা হয়, যেমন বাংলা সিনেমায় নাটকে আপনি দেখেন, বিভিন্ন আদালতের যদি কোনো নাটক হয়, যে বাদী পক্ষ তার কি কি উপস্থাপন করছে এক শব্দে বলে যে এই উপস্থাপিত তথ্য প্রমাণ দলিলের ভিত্তিতে আমার মক্কেল প্রতিকার পাইতে পারে, আদালত যাতে প্রতিকার দেয়। বিবাদী বলে যে না, সে কিছুই প্রমাণ করতে পারে নাই। তো এইটাকে বলতেছি যে আমরা আর্গুমেন্ট বা যুক্তিতর্ক, মানে বিচারককে ফাইনালি সামারাইজ করে দেয়, তাকে 2 শব্দে বুঝায় দেয় যে আমি কি কি প্রমাণ করছি, আর বিবাদীও বলে যে আমি কি কি খণ্ডন করতে পারছি, আপনি আমাকে সেই অনুযায়ী রায়টা দিবেন। এরপরে ওই কাজটা হচ্ছে বিচারকের। এই যে প্রতিটা বিচারক শুধু আদালতে না, যারা বিচারক হিসেবে কাজ করেন বাসায় গিয়েও তাদের কিন্তু ঘুম নাই, বাসায় গিয়েও এই মামলার নথিগুলো কিন্তু দেখতে হয়। যদি কোনো বিচারকের সাথে আপনার ব্যক্তিগত যোগাযোগ থাকে, জিজ্ঞাসা করলে দেখতে পারবেন। শুধু আদালতে বসে ওনারা কাজ করেন না, মাঝে মধ্যে বাসায় গিয়েও কাজগুলা করতে হয়। তো এরপরে আসে রায় দেওয়া, জাজমেন্ট দেওয়া। জাজমেন্টটা কিসের উপর দেওয়া হয়? ওই যে ইস্যুগুলো ফ্রেম করছে, 1 নম্বর ইস্যু তামাদিতে বাড়িত কিনা, 2 নম্বর ইস্যু পক্ষ দোষে দুষ্ট কিনা, 3 নম্বর ইস্যু বাদী প্রতিকার পাইতে পারে কিনা। তো 1 নম্বরে তখন ওই যে কে কি বলছে যে রেকর্ড দেখে তাকে তখন লিখতে হয় যে হ্যাঁ, বিবাদী পক্ষ তামাদির আপত্তি করলেও এই কথা প্রমাণ করতে পারে নাই যে মামলাটা তামাদিতে বাড়িত, তার মানে মামলাটা তামাদিটা ঠিক আছে, তামাদিতে বাড়িত হবে না। তো এটা একটা ইস্যু সেটেল হইলো। 2 নম্বরে পক্ষ দোষে দুষ্ট কিনা। তো সেক্ষেত্রে দেখা যায় যে উপস্থাপিত তথ্য প্রমাণের ভিত্তিতে যে মামলাটা পক্ষ দুকে দুষ্ট না, উপযুক্ত পক্ষকে পক্ষ করা হয়েছে, মিস জয়েন্ডার নন জয়েন্ডার বলে কেউ নাই। তো এটা আর একটা সেটেল হইলো। তো 3 নম্বরে যায় লিখেন যে এখন বাদী প্রতিকার পাইতে পারে কিনা। তো এইরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে উপরে 2টা প্রমাণ করলেও নিচেরটাতে বাদী প্রতিকার পায় না, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রতিকার পায়। যদি প্রতিকার পায় তাহলে মামলা বাদী জিতলো, যদি প্রতিকার না পায় মামলা হেরে গেল। তো এইটা হচ্ছে তার রায়। ইস্যুগুলা সেটেল করার মানেই হচ্ছে জাজমেন্ট দেওয়া। তো এখন দেওয়ানি মামলায় জাজমেন্টে কিছুই হয় না, লাগে ডিক্রি। তা আমরা যে জিনিসটা জানি যে চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হওয়ার 7 দিনের মধ্যে, মানে 7 দিনে পরে জাজমেন্ট দিতে হবে। জাজমেন্ট দেওয়ার 7 দিন পরে ডিক্রি দিতে হবে। ডিক্রিটা কিছুই না, ডিক্রিটা শুধু 2 শব্দে দেওয়া থাকে, বাদী বিবাদীর নাম, মামলার নাম্বার, আর কি প্রতিকার দেওয়া হচ্ছে। এই যে ইস্যুগুলো সেটেল করে এখন আমি কি প্রতিকার দিচ্ছি, বাদী জমির দখলে থাকবে, বাদীকে জমি দখল উদ্ধার করে দেওয়া হবে, সাথে মিন্স প্রফিট দেওয়া হবে, মামলার খরচ দেওয়া হবে, কি দেওয়া হবে। নর্মালি 1 থেকে 2 পাতারই হয় ডিক্রির কপি। তাহলে দেওয়ানি মামলার ডিক্রি ম্যাক্সিমাম 2 পাতার, কিন্তু অনেক ক্ষেত্রে ওই জাজমেন্টটা 5 পাতার, 10 পাতার, 20 পাতারও হইতে পারে। যদি ইস্যু অনেকগুলা হয়, অনেক লম্বা চড়া জাজমেন্ট দেখতে পারবেন। আপনি পরবর্তী ভবিষ্যৎ জীবনে যখন এই রায়টা কাজে লাগাবেন, ওই ডিক্রির এই 2 পাতাই কাজে লাগবে, আপনার রায়ের কপির কিন্তু দরকার নাই। তাহলে আপনি যখন কোনো ডিক্রিকে কাজে লাগাবেন, শুধু ওই 2 পাতাই আপনার যথেষ্ট, ওই 20 পাতার দরকার নাই যেটাতে জাজমেন্ট লেখা আছে। তো এরপরে যেটা হইতে পারে, বাদী পক্ষ যদি তারা ডিক্রি যদি জিতে, সে চাবে ডিক্রিটার জারি করাইতে, এক্সিকিউশন করাইতে। আর বিবাদী কি করবে? সে চাবে আপিল করতে, অথবা সে রিভিউ করবে, অথবা সে রিভিশন করবে। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এই যে 12টা স্তর আছে, এগুলাকে নিজে নিজে বুঝে একটার পর একটা লিখবেন। 1 বার 2 বার, প্রয়োজনে 20 বার লিখেন। এইটা বোঝা ছাড়া আপনি যতই অর্ডারগুলা পড়েন, আপনার মাথায় ঢুকবে না, আপনি পড়তে পারবেন না। তো এই জন্য আমরা আবারও রিকোয়েস্ট করব, প্রয়োজনে এর আগে আমরা কালারে একটা পিডিএফ দিয়ে দিয়েছি, ওই 1 পাতা আপনি প্রিন্ট করেন, করে আপনার টেবিলের সামনে রাখেন। প্রতিদিন একবার করে প্র্যাকটিস করেন। করতে করতে তখন আপনি কি করবেন, এই যে সমন জারি, আরজি দাখিল, এটার মধ্যে আমরা অ্যাড করব তখন যে আরজি দাখিলের 5 কর্মদিবসের মধ্যে সমন ইস্যু হবে। সমন যদি 5 কর্মদিবসে ইস্যু না হয়, সেটা একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট হবে। এটা ছাড়া আমরা সমনটা কিভাবে জারি করব, বিকল্প সমন জারি পদ্ধতিটা কি, বিবাদী জবাব দাখিল কত দিনে করবে, কোন কোন ভাবে সময় বাড়াইতে পারবে, এগুলা সবগুলো আপনি 1 পাতার মধ্যে নিয়ে আসতে পারবেন। মানে টোটাল সিপিসিটা আপনি শুধু এই পাতার মধ্যে ঢুকায় নিতে পারবেন। তাহলে 1 পাতাতে যদি আনতে চান, তাহলে আগে এইটা একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে আপনার। তো যাক, এটা আমরা মোটামুটি দেখলাম। এখন আসি আমরা আরেকটু কনসেপ্টে চলে যাই, যে আমাদের এই যে প্রায় 51টা অর্ডার আছে, এগুলা কিভাবে বিন্যাসকৃত আছে। এই বেসিক তথ্যটা যদি আপনার না থাকে, আপনার মনে হবে অনেক কঠিন, আর এটা জানলে মনে করবেন যে এটা কি একদম সাধারণ একটা জিনিস, ডাল ভাত। কিছু সেকশন আছে যেগুলো আমাদের বিচারের পূর্বে কাজে লাগবে, মানে এখনো ট্রায়াল শুরু হয় নাই, প্রিএম্পটরি হিয়ারিং স্তরে যায় নাই, তার পূর্বের কিছু
কিছু সময় লাগবে শুধু ট্রায়ালের সময়, আর কিছু হচ্ছে ট্রায়াল পরবর্তী। তাইলে টোটাল আদেশটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব আগে। একটা হচ্ছে বিচারের পূর্বে যেগুলো কাজে লাগবে সেগুলোকে এক সাইডে রাখবো, বিচার করার সময় যেগুলো কাজে লাগবে সেগুলোকে একসাথে রাখবো, আর বিচারের পরে একসাথে রাখবো। তাহলে আপনি যখনই কি করবেন, এই আদেশগুলা পড়বেন, চিন্তা করবেন যে এটা আমি একদিনে পড়বো না, এটা তিনটা ভাগে আমি পড়বো। যেদিন পড়বো বিচারের পূর্বে কি কি আছে এগুলা জানবো, আরেকদিন পড়বো আমি বিচারের সময় কোনগুলা লাগবে সেগুলা জানবো, আরেকদিন বিচারের পরেরটা। এখন দেখেন যে মামলা দায়েরের পূর্বে আমাদের কি কি দরকার হয়। তাহলে মামলা দায়েরের পূর্বে এক নাম্বার আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পার্টি পক্ষ লাগবে, বাদী বিবাদী লাগবে। মানে মামলাটাতে কে কে বাদী হইতে পারবে, কে কে বিবাদী হইতে পারবে, কে প্লেন্টিভ হইতে পারবে, কে ডিফেন্ডেন্ট হইতে পারবে, এটা আপনাকে জানতে হবে, খুঁজে বের করতে হবে। তো এটা আপনি কোথায় পাবেন? এটা আমরা ওয়ার্ডার ওয়ানে গেলে পাবো যে একটা মামলায় কতজন বাদী হইতে পারে, কারা কারা বাদী হইতে পারে, কাকে কাকে বিবাদী করতে পারবেন। তাহলে এক নাম্বার কাজ আমাকে মামলার বাদী বিবাদী চিনা। তো এটা মুখস্থ করার কিছুই নেই, আপনি চিন্তা করেন আপনি যে আইনজীবী হবেন, মানুষের মামলা লড়বেন, কাকে কাকে বাদী করবেন আর কার বিরুদ্ধে বিবাদী হিসাবে মামলাটা দাখিল করবেন। এরপরে যেটা হচ্ছে যে মোকদ্দমাটার গঠন, এই যে একটা দেওয়ানি মোকদ্দমা আপনি লিখবেন এর গঠনটা কিভাবে হবে, ফ্রেমিংটা কিভাবে হবে। এখন আপনি যে একটা দেওয়ানি মোকদ্দমা লড়বেন, কেন লোক আপনার কাছে আসবে? সে চাইলে নিজেই তো মামলা দায়ের করতে পারে, আপনার দরকারটা কি? আপনাকে সেই যে একটা কি করতেছে, আপনাকে একটা ক্ষমতা দিচ্ছে মামলা লড়ার। তো এই 3 নম্বর অর্ডার বলে যে ব্যক্তি চাইলে নিজেও মামলা লড়তে পারে, চাইলে সে এজেন্ট নিয়োগ করতে পারে, অথবা চাইলে সে অ্যাডভোকেটের মাধ্যমে যাইতে পারে। দেওয়ানি মামলায় অ্যাডভোকেট নিয়োগ করা বাধ্যতামূলক না, এটা অপশনাল। কেউ যদি চায় সে তার মামলা সরাসরি ডিফেন্ড করতে পারে, অথবা অন্য কাউকে দায়িত্ব দিতে পারে। এই দুটার মধ্যে যদি তার কাছে সম্ভব না হয় তখনই আপনাকে নিয়োগ করবে। তাহলে দেওয়ানি মামলায় অ্যাডভোকেট, প্লিডার, আইনজীবী নিয়োগ করা অপশনাল। যার খুশি নিয়োগ করলো, না খুশি নেই, বিচারক বলতে পারবে না আপনার অ্যাডভোকেট কই। তাহলে কেউ যদি মামলার ধাপগুলা বুঝে, আদালতের কার্যক্রম বুঝে, তাহলে সে নিজেও গিয়ে মামলাটা লড়তে পারবে। এখন আসি আমরা, তাহলে মামলা দায়ের করার পূর্বে 1 নম্বরে আমাদের পক্ষ লাগতেছে, 2 নম্বরে মামলাটার গঠন লাগতেছে, 3 নম্বরে অ্যাডভোকেট সাহেব লাগতেছে যে মামলাটা দায়ের করে দিবে, যেহেতু অধিকাংশ মানুষ আমরা আদালতের কার্যক্রমটাই বুঝি না। এরপরে পাবো আমরা যেটাকে আমরা বলতেছি যে প্লিডিং, বা সহজ বাংলায় বলি যে হেতুবাদ। প্লিডিং অথবা বলি যে হেতুবাদ, এটার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে, এটা বুঝার আগে আমরা আরজি 7 নম্বরে আরজিটা একটু যদি বুঝি। আরজি মানে যেটা আমরা দেখাইলাম একটু আগে, আপনার কি কি দাবি নির্দিষ্ট ফরম্যাটে আপনি আদালতের কাছে তুলে ধরলেন, এটা হচ্ছে প্লেইন্ট অথবা আরজি বললাম। এখন আপনি যখনই আপনার হাত থেকে এটা আদালতে সাবমিট করবেন, বিচারকের কাছে সাবমিট করবেন, এর নামটা যখন চেঞ্জ হয়ে যাবে। আপনার আরজি যখনই আদালতে সাবমিট হইল, নাম চেঞ্জ, ওইটার নাম আর আরজি থাকবে না, ওইটা হবে আপনার বাদীর প্লিডিং। তাহলে একটা আরজি ততক্ষণ পর্যন্তই আরজি বলা যাবে যতক্ষণ পর্যন্ত ওইটা আপনি আদালতে সাবমিট না করতেছেন। একবার সাবমিট করার পরে ওইটার নাম হয়ে যাবে প্লিডিং বা হেতুবাদ। তাহলে বাদীর হেতুবাদ একটা হইতে পারে, বিবাদীরও হইতে পারে। বিবাদী যে লিখিত জবাবটা সাবমিট করবে, ওইটা যতদিন সে আদালতে না দিচ্ছে ওইটাকে আমরা বলবো যে লিখিত জবাব। যেই দিনে দিয়ে দিল ওইটার নামই হয়ে গেল আবার প্লিডিং। তাহলে প্লিডিং এর ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, বাদীর যে দাবি সেটাও প্লিডিং, বিবাদীর যে লিখিত দাবি সেটাও প্লিডিং। তো এই জন্য আমরা যখন অর্ডারে পড়ব, প্লিডিং মানে হচ্ছে আরজি এবং লিখিত জবাব। আশা করি এই জিনিসটা কিন্তু আপনারা একটু হইলে বুঝতে পারছেন। তাহলে দেখেন মামলা দায়েরের পূর্বে অ্যাটলিস্ট আমাদের এই কয়টা জিনিস লাগতেছে। তাহলে আপনি এই কয়টা নাম তো অবশ্যই আপনার মনে থাকার কথা, যে একটা আরজি সাবমিট করার আগে আমার কি লাগতেছে, পক্ষ নির্ধারণ করা লাগতেছে, মোকদ্দমার গঠনটা ঠিক করতে হচ্ছে, অ্যাডভোকেটকে খুঁজতে হচ্ছে, প্লিডিংটা লাগতেছে এবং আরজি। এখন ধরেন যে মামলাটা আপনি দায়ের করে দিলেন, আদালতে গিয়ে আপনি মামলাটা দায়ের করে দিলেন, সেরেস্তাদারের কাছে অথবা বিচারকের কাছে আপনার আরজি সাবমিট করলেন। তো এরপরে কি কি আপনার আদেশগুলো কাজে লাগবে? 1 নম্বর যেটা যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে যে মামলা দায়ের, এই যে আপনি এটা সাবমিট করলেন, এটার সাথে আপনাকে কি কি দিতে হবে, কোর্ট ফি দিতে হবে, যতজন বিবাদী তত কপি আপনাকে আরজির কপিটার ফটোকপি করে দিতে হবে, আরো আনুষঙ্গিক খরচাপাতি দিতে হবে, এরকম নিয়ম কানুন দেওয়া আছে। তাইলে এই যে একটা স্যুট আপনি ইনস্টিটিউশন করবেন, এটা হচ্ছে 4 নম্বর অর্ডারটা আপনার লাগবে। বিবাদীকে জানানোর জন্য আপনাকে সমন পাঠাইতে হবে। এখন কিভাবে পাঠাবেন, নিয়ম কানুন আপনাকে জানতে হবে। তো বিবাদী তখন আসে লিখিত জবাব সে সাবমিট করবে। তো
তো লিখিত জবাব সাবমিট করার পরে উভয় দিন উপস্থিত কেউ হইতেও পারে, নাও হইতে পারে। নির্ধারিত শুনানির দিনে আপনি হয়তো গেলেন বাদী হিসাবে, বিবাদী আসলো না, অথবা উভয়জন আসলো। বাদী আসলে কি হবে, বিবাদী আসলে কি হবে, উভয়জন না আসলে কি হবে, এই রিলেটেড নিয়ম আমরা পাবো। এরপরে আদালত চাইলে 10 নম্বর অর্ডারের অধীনে কি করতে পারে, বাদী বিবাদীকে এক্সামাইন করতে পারে, মানে বাদীকে জিজ্ঞাসাবাদ করতে পারে, বিবাদীকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এটা মামলা ট্রায়ালের পূর্বেই। এরপরে আদালত চাইলে ওই যে ডিসকভারি এবং ইন্সপেকশন করতে পারে, যাবতীয় তথ্য প্রমাণ সবকিছু সবার ঠিক আছে কিনা, দলিলপত্র আছে কিনা। আর যদি কোনো পক্ষ যদি স্বীকার করে নেয়, এডমিশন যদি করে নেয়, তাহলে এডমিশনের ভিত্তিতে জাজমেন্ট দেওয়া যাবে। আর আদালত চাইলে যে কোনো দলিলপত্রগুলোকে আটক করতে পারে অথবা মূল দলিল ফেরতও দিতে পারে। তাহলে এই পর্যন্ত হচ্ছে একটা মামলা ট্রায়ালে যাওয়ার পূর্ববর্তী ধাপগুলা। এখানে বেশি কিন্তু কিছু নাই, এর ভিতরে বেশি পড়তে হবে না, আপনি জাস্ট এগুলার হেডিংটা মনে রাখবেন। এরপরে ধরলাম যে আপনার মামলাটা এখন চলবে, বিচারটা শুরু হচ্ছে, মানে প্রিএম্পটরি হিয়ারিংটা শুরু হচ্ছে, ট্রায়ালটা শুরু হবে। তো ট্রায়াল শুরু হওয়ার পূর্বে কিছু হচ্ছে জেনারেল নিয়ম আছে, আর কিছু হচ্ছে এডিশনাল। 1 নম্বর কন্ডিশন কি, বিচার শুরু হওয়ার পূর্বে ইস্যু ফ্রেম করতে হবে, যে কি নিয়ে আমরা বিচার করব, চার্জ গঠন করতে হবে, যেমন আমরা ফৌজদারি মামলায় করি। তাহলে বিচারের পূর্ব সত্য কি, 1 নম্বরে আমরা ইস্যু ফ্রেম করব, যে কি বিষয়ে কথাবার্তা বলবো। আর 15তে বলে যে প্রথম শুনানিতে আসেই যদি কেউ যদি স্বীকার করে নেয়, প্রথম দিনে আসে স্বীকার করে নেয়, অথবা আদালতের মনে হইলো যে এখানে কোনো আসলে বিরোধীয় বিষয়ই নেই, তো এখন আদালত ওই একদিনে কি করতে পারবে, জাজমেন্ট দিয়ে দিতে পারবে। নর্মালি এরকম হয় না। তো বিচার শুরু করার আরেকটা কন্ডিশন কি, সাক্ষীকে সমন করতে হবে। আপনি যাকে মামলায় কি করছেন, সাক্ষী দিয়েছেন, আদালত কর্তৃক তাকে সমন করা হবে, যে আপনি আসেন, আপনি কি বলতে চান। আর 18 নম্বর বলতেছে যে মামলার সাক্ষ্য গ্রহণ। তাহলে এই চারটা হচ্ছে আমাদের জেনারেল, একটা শুনানির ক্ষেত্রে জেনারেল জিনিসপাতি বা কথাবার্তা। এখন দেখেন যে মানব জীবনে যেমন আপনার বিয়ে হয়, শাদী হয়, বাবা মা মারা যায়, অ্যাক্সিডেন্ট করেন, দুঃখ সুখ সবকিছু মিক্স থাকে, ওই একটা মামলা চলাকালীন সময়ে ওই জিনিসগুলাই আসবে। হঠাৎ করে দেখা গেল যে বাদী আসে নাই, বাদী অসুস্থ, কেউ জেলে আছে, কেউ নাই, বিচারক চলে গেছে, আদালত বন্ধ, নানা প্রকার কাজের কারণে অ্যাডজর্নমেন্ট হবে, মানে মুলতবি হবে। তাহলে 1 নম্বর আমরা পাচ্ছি কি, দেওয়ানি মামলার এই মুলতবিটা হচ্ছে আইনজীবীর, যদি আমরা বলি আইনজীবীর ইনকাম। কারণ একটা দেওয়ানি মামলায় প্রতি শুনানিতে আপনি সর্বনিম্ন 1000 টাকা পাবেন। মামলা কি হচ্ছে হোক আপনার দেখার বিষয় না। আজকে শুনানি ছিল, আপনি জাস্ট উপস্থিত হইলেন, সময় নেন, কিছু বলেন আর না বলেন, মক্কেল থেকে সর্বনিম্ন 1000 তো আপনি পাবেন। তো এইভাবে যদি আপনি 100টা শুনানি নিতে পারেন, 1 লাখ টাকা কিন্তু আপনার ইনকাম আসলো। এখন এটা ভালো খারাপ বলে লাভ নেই, দেওয়ানি মামলা অ্যাডজর্নমেন্ট হইতেই থাকবে। তাহলে একটা হচ্ছে এই মুলতবি। এখন এই মুলতবি রিলেটেড আপনি মুখস্থ না করে নিজেকে নিজে চিন্তা করেন যে একটা দেওয়ানি মামলায় কতবার মুলতবি নেওয়া যায়, কতবার ফ্রিতে নেওয়া যায়, কতবার টাকা দিয়ে নিতে হয়, কখন নেওয়াই যায় না। 3টা অবস্থা, ফ্রিতে নিতে পারবেন, টাকা দিয়ে নিতে পারবেন, আদালত অ্যালাউই করবে না। এখন এই জিনিসগুলো আপনি নিজেকে নিজে যদি প্রশ্ন করেন, তখন যায় ভিতরে আপনার জানার আগ্রহ জাগবে যে কতবার আমি ফ্রি পাবো, কতবার টাকা দিয়ে পাবো, কতবার আমি যতবারই আবেদন করি আদালত রিজেক্ট করবে। বাদী দেখা গেল আসলো না, সে পলাতক, বিবাদী আসলো না, পলাতক। তো আমরা দেওয়ানি মামলায়ও গ্রেফতার করাইতে পারবো, দেওয়ানি মামলায়ও সম্পত্তি কোপ করাইতে পারবো, অ্যাটাচ করাইতে পারবো। কখন পারবো, কিভাবে পারবো, জেলে কতদিন থাকবে, তো এইগুলো আপনাকে জানতে হলে আগে প্রশ্ন করতে হবে। আগে আপনার জানার আগ্রহটা তৈরি করতে হবে যে দেওয়ানি মামলায় কিভাবে আমি গ্রেফতার করাইতে পারি, কতদিন তারা আমি জেল খাটাইতে পারবো। এটা কিন্তু মামলা চলাকালীন সময়, জিনিসটা মনে রাখবেন। এরপরে সবচেয়ে যেটা পাইকারি হারে যদি আমরা বলি বাংলাদেশে জ্বর সর্দির ওষুধের মতো বিক্রি হয় আদালতে, সেটা হচ্ছে ইনজাংশন। ইনজাংশন নিতে পারলেই আপনি মক্কেল থেকেও টাকা পয়সা এডিশনাল নিতে পারবেন। এগুলো হচ্ছে আইনজীবীর ইনকামের ব্যবস্থা। নর্মাল আপনি যে শুনানি পান, ইনজাংশন যদি চায়, আইনজীবীরা বলে যে টাকা পয়সা খরচ করতে হবে, না হলে হবে না। তো এখন যে ক্লায়েন্ট আছে উনি বাধ্য হয়ে বলে যে ঠিক আছে, যা লাগে দিব, আপনি ইনজাংশনটা নেন। আর ইনজাংশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো দেওয়ানি মামলা আপনি যখন করবেন, আপনি যদি ইনজাংশন না নিয়ে থাকেন, ওই বিষয়বস্তু যদি কোনোভাবে বিক্রি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, এলিনেশন হয়, তাহলে ওই যার দখলে ছিল আইনগতভাবে তাকে আপনি কোনোভাবেই কি করতে পারবেন না, বাধ্য করতে পারবেন না। কারণ আদালত থেকে তো আপনি ইনজাংশনটা নেন নাই যে ওই সম্পত্তিটাকে কোনো প্রকার পরিবর্তন, পরিবর্ধন, কোনো প্রকার এলিনেশন করা যাবে না।
তো এই জন্য প্রতিটা দেওয়ানি মামলা যখনই আপনি দখল উদ্ধার বলেন অন্য কোনো মামলা করবেন, আপনার দায়িত্ব হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করা, যেখানে নিষেধাজ্ঞা দেওয়া হোক, যাতে বিষয়বস্তুটা কি থাকে, আদালতের নিগরানিতে থাকে, আদালতের নজরদারিতে থাকে, কোনোভাবেই পরিবর্তিত না হয়। এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে নানা প্রকার জিনিস আছে আমাদের। নিষেধাজ্ঞা কত দিনের মধ্যে আমরা নিতে পারবো, কত দিন থাকবে, কিভাবে বাতিল করতে পারবো, এটা সব লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এখন আপনার যদি জানার ইচ্ছা হয় যে ইনজাংশন জিনিসটা কি, এটা ওই সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা যেটা পড়েছি এইটা এখানে বিস্তারিত, সেখানে ছিল শুধু পার্মানেন্ট। এরপরে বিরোধীয় বিষয় সম্পর্কে রিসিভার নিয়োগ। রিসিভার মানে কি? যেমন ধরেন যে আপনার বাবা মারা গেছে, এক ভাই এক বোন, ঢাকা শহরে 5 তলা বাড়ি আছে, মাসে 10 লাখ টাকা ভাড়া উঠে, আপনার ভাই 1 টাকাও দেয় না, সেই সব ভাড়া টাকা নিয়ে নেয়। এখন আপনি বাটোয়ারা মামলা করছেন, এখন বাটোয়ারা মামলা করে আপনি যদি রিসিভার নিয়োগের আবেদন না করেন, ওই যে প্রতি মাসে মাসে 5 লাখ টাকা করে পাবে, মামলা তো আপনার 20 বছর চলবে, তো এই টাকাটা তো আপনার ভাই নিয়ে খরচ করে ফেলবে। এখন আপনি জানেন আপনার ভাইয়ের আর অন্য কিছু নাই, সে পরবর্তীতে দিতেই পারবে না। তো আপনি এখন কি করতে পারেন, একটা অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করতে পারেন যে ওই ভাড়াগুলো আদায় করার জন্য একটা রিসিভার নিয়োগ করা হোক, ওই টাকাগুলা আপনার ভাই যাতে না উঠাইতে পারে। তাহলে আপনার কি হবে, যখন আপনি চূড়ান্তভাবে 20 বছর পরেও যখন আপনি রায় পাবেন, আপনার টাকাটা সেফ আছে। না হলে কিন্তু মামলা জিতেও আপনার লাভ হবে না। এরপরে আপনার অনেক ক্ষেত্রে দেখবেন যে যেটা হয়, আমরা যেটা বলি, সাক্ষীরা আসতে চায় না, অসুস্থ থাকে, জেলে থাকে, সম্পত্তি বাটোয়ারা রিলেটেড হইতে পারে, অ্যাকাউন্ট রিলেটেড মামলা হইতে পারে, স্থানীয় তদন্ত হইতে পারে। তো এই জন্য আমরা 75 ধারায় পড়েছি, কমিশন ইস্যু করাইতে পারেন আপনি আদালতের মাধ্যমে। এরপরে যদি উভয় পক্ষ যদি রাজি থাকে, অ্যাট এনি স্টেজ, রায় ঘোষণার পূর্ব পর্যন্ত আপনারা সমঝোতা করতে পারেন। তাহলে সমঝোতা একদম যেই দিন সে রায়টা ঘোষণা করতেছে, রায় ঘোষণার পূর্ব পর্যন্ত সমঝোতা সম্ভব 23 নম্বরের অধীনে। আর 24-এ আদালত চাইলে এমন একটা কাজও করতে পারে, যদি কোনো ব্যক্তি, যেমন ধরেন যে উনি কি আছে, বাংলাদেশে থাকে না, বাংলাদেশে জায়গা জমি আছে, বা বাংলাদেশে আইসা আপনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করে দিল। এখন পরবর্তীতে আপনি যদি বলেন যে উনি তো বাংলাদেশেই থাকে না, তার কোনো জায়গা জমি নেই, অযথা আমাকে হয়রানি করার জন্য সে মামলাটা করছে, আদালত যাতে তাকে বলে যে টাকা পয়সা জমা করার জন্য, যদি এই মামলায় হেরে যায়, আমরা কি জানি মিথ্যা মামলা করলে 50,000 টাকা জরিমানা। তো এই আমাদের 25 নাম্বার বলে যে আদালত কি করতে পারে, যে 24 নাম্বার বলে যে যিনি মামলা করছেন তাকে বাধ্য করতে পারে যে আপনি তো বাংলাদেশে থাকেন না, আপনার কোনো স্থায়ী সম্পত্তি নেই, আপনি আগে টাকা ডিপোজিট করেন, যদি মামলা হেরে যান, কোনো প্রকার কস্ট আরোপ করা হয়, আমরা কার কাছ থেকে আদায় করব, আপনি আগে টাকা পরিশোধ করেন, তারপরে আপনার মামলা শোনা হবে। এরকম আদালত করতে পারে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে দেওয়ানি মামলায়ও সামারি ট্রায়াল আছে। তবে এই সামারি ট্রায়াল শুধুমাত্র নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, মানে চেকের মামলায় হয়, টাকা পয়সার মামলা হয়, সব মামলায় সামারি ট্রায়াল দেওয়ানি মামলায় হয় না। তাহলে দেওয়ানি মামলায় সামারি ট্রায়াল শুধু মানি সুটের ক্ষেত্রেই সম্ভব, যদিও সরকার চাচ্ছিল এবার সম্ভবত চেঞ্জ করার, এখন পর্যন্ত করে নাই। আর 18-তে বলতেছে যে এফিডেভিট, সরকার বিচারক চাইলে এফিডেভিটের মাধ্যমে কোনো একটা জিনিস প্রমাণের আপনাকে আদেশ দিতে পারে। তাহলে এইভাবে আপনি আগে নিজেকে বুঝার চেষ্টা করবেন। আমরা দুইটা ধাপ দেখলাম, একটা হচ্ছে ট্রায়াল শুরুর পূর্ব পর্যন্ত, আর একটা হচ্ছে ট্রায়ালের সময় কি হচ্ছে। তাহলে আরেকটা কি বাকি আছে আমাদের, বিচার, রায়ের পরে কি হইল। তো বিচারের পরে দেখেন যে আসলে দুইটা জিনিস হইতে পারে, যিনি মামলা জিতবেন ওনার পক্ষে যদি যায়, বিচারক কি করবেন, রায় লিখবেন, রায়ের পরে 7 দিনে ডিক্রি দিয়ে দিবেন, তো আর ওই ব্যক্তি গিয়ে ডিক্রি জারি করাবে। যিনি জিতলেন এতটুকুই। এখন যিনি হেরে গেলেন, যিনি এগ্রিভ হইলেন, যিনি সংক্ষুব্ধ ব্যক্তি, এতগুলো শব্দ বলার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনার মাথার মধ্যে ঢুকে যায় যে যিনি ডিক্রিটা হেরে গেলেন, জাজমেন্ট ডেটার, মানে উনি এগ্রিভ ব্যক্তি, মানে সংক্ষুব্ধ ব্যক্তি। কারণ পরীক্ষা আপনার যে কোনো একটা জিনিস থাকতে পারে যে জাজমেন্ট ডেটার কি করবে, সংক্ষুব্ধ ব্যক্তি কি করবে, এগ্রিভ পার্সন কি করবে। তো উনি চাইলে আপিল করতে পারবে। এখন আপিল কিভাবে হবে না হবে, আমরা সেকশনগুলো পড়ছি 96 থেকে 112। তো এটার জন্য আমাদের একটা ওয়ার্ডারও আছে, ওয়ার্ডার নাম্বার 41, সেখানে টোটালি দেওয়া আছে যে আপিল কিভাবে করতে হয়। এরপরে যদি আমরা দেখি, যদি আপনার সেটা আদেশ হয়, আদেশ থেকে কিভাবে আপিল করা যাবে তার রিলেটেড আমরা জিনিসপত্র পাবো। নিঃস্ব ব্যক্তি, গরিব ব্যক্তি, মানে যার 5,000 টাকা পর্যন্ত সম্পত্তি আছে, ওই রকম ব্যক্তিদেরকে আমরা বলি যে এই ব্যক্তি হচ্ছে কি গরিব ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি। উনি যেটা করতে পারেন, উনি কোর্ট ফি দেওয়া ছাড়াই মামলা দায়ের করতে পারেন 33-এর অধীনে।
আমরা ওই যে তামাদি আইনের 3 ধারা যদি আপনি স্মরণ করেন, 3 ধারার মধ্যে আমাদের 3টা ব্যাখ্যা আমরা পড়াইছিলাম আপনাদেরকে, 3টা উদাহরণ দেওয়া আছে তামাদি আইনের 3 ধারার ব্যাখ্যার মধ্যে। ওই ক্ষেত্রে দেখবেন যে 2 নাম্বারটার মধ্যে দেওয়া আছে ওই জিনিসটা। প্রথম ব্যাখ্যা ছিল কি, যেদিন আপনি মামলা সাবমিট করে দিলেন সেরেস্তাদারের কাছে, মামলা ওই দিনে দায়ের হয়েছে। আর নিঃস্ব হিসাবে মামলা করার জন্য অ্যাপ্লিকেশন যেদিন দিলেন আপনার মামলা ধরে নেওয়া হবে ওই দিন দায়ের করা হয়েছে। মানে হচ্ছে যে যারা কোর্ট ফি দিতে পারবে না তারা আদালতে মামলাটা রেডি করে একটা অ্যাপ্লিকেশন দেয় যে আমি হচ্ছে নিঃস্ব ব্যক্তি, আমার সম্পত্তির পরিমাণ মাত্র 5,000 টাকার কম, আমার কাছে কোর্ট ফি দেওয়ার মতো টাকা নাই, আমি মামলায় জিতলে তখন কোর্ট ফি দিব। এই অ্যাপ্লিকেশনটা আদালতে দিলে এটা ডিসাইড হইতে 1 দিন 2 দিন এমনকি 1 বছরও লাগতে পারে। এখন এই 1 বছরের মধ্যে মূল মামলার তামাদি অতিবাহিত হয়ে যাইতে পারে। তো এই জন্য তামাদি আইনের 3 ধারা ব্যাখ্যা বলতেছে আমরা ধরে নিব যেই দিন উনি অ্যাপ্লিকেশনটা করছেন যে আমার কাছে কোর্ট ফি নাই, মামলাটা ওই দিনই দায়ের হয়েছে। তো এরকম ধারা নাম্বার আমাদের ওয়ার্ডার নাম্বার 33-তে আমরা কি করতে পারি, নিয়ম কানুন বলা আছে। আর ওয়ার্ডার নাম্বার হচ্ছে আমাদের 44-এ আপিলও করা যাবে এই নিঃস্ব ব্যক্তি, মানে দেওয়ানি মামলা আপিল করতেও কিন্তু সম পরিমাণ টাকা পয়সা দিতে হয়। একটা মামলা দায়েরে যেমন 46,000 টাকা খরচ আসে, আপিল দায়েরও 46,000 টাকা খরচ আসে ম্যাক্সিমাম। এরপরে আমরা হাইকোর্ট থেকে কিভাবে আপিল বিভাগে আপিল করব এই রিলেটেড কিছু নিয়ম কথাবার্তা আমরা পাবো। রেফারেন্সটা আমরা একটু পড়িয়েছি আপনাদের, সেই রিলেটেড একটু ডিটেল দেওয়া আছে, আর রিভিউ রিলেটেড একটু ডিটেল দেওয়া আছে। তো এই কটা হচ্ছে টোটাল আমাদের সিপিসির অধীনে যে আদেশগুলা দেওয়া আছে সেই আদেশগুলা। এর বাইরে আরো কিছু কথাবার্তা আছে যে অর্ডারগুলো নর্মালি আমরা পড়ি না। আপনার যদি সময় থাকে, আপনি যদি জানতে চান, ভালো করে পড়তে চান, আপনি চাইলে পড়তে পারেন। এর মধ্যে 27 পাবো সরকার অথবা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন, যেটা আমরা সেকশন নাম্বার 79-এ দেখেছি। এরপরে যদি সাংবিধানিক আইন নিয়ে কোনো প্রশ্ন উঠে, সংবিধান নিয়ে কোনো প্রশ্ন উঠে, সেই রিলেটেড নানা প্রকার কথাবার্তা আছে। যদি আপনার বাদী বিবাদীরা সেনা নৌ বিমান বাহিনী রিলেটেড হয়, পৃথক কিছু নিয়ম কানুন দেওয়া আছে। যদি কর্পোরেশন রিলেটেড হয় পৃথক কিছু নিয়ম আছে। যদি কোনো ফার্ম হয় সেখানে পৃথক কিছু নিয়ম আছে। এটা ছাড়া এখানে আমরা টিইএ এখানে সংক্ষিপ্ত নাম দিয়েছি বিভিন্ন প্রকার, যেই আপনার সম্ভবত 31টা মনে আসতেছে না, আপনারা পরবর্তীতে একটু দেখে নেবেন। তবে অতটা গুরুত্বপূর্ণ কিছু নাই, যেগুলো আমরা পড়াচ্ছি এগুলো না পড়লেও আপনার চলবে, অ্যাটলিস্ট এমসিকিউর জন্য তো আপনার দরকার নাই। 32 নম্বরে হচ্ছে পাগল ব্যক্তির ক্ষেত্রে কিছু নিয়ম দেওয়া আছে, যে পাগল কিভাবে মামলা করবে, নাবালক কিভাবে মামলা করবে। এরপরে নিঃস্ব ব্যক্তিটা তো আমরা বললাম যার 5,000 টাকা পর্যন্ত সম্পত্তি। এরপরে বন্ধকি রিলেটেড মামলা, মর্গেজ রিলেটেড মামলাগুলো কিভাবে আদালত ডিসাইড করবে এটা দেওয়া আছে। আর 35-এ আমরা যেটা পড়েছি গত ক্লাসে 88 নম্বরে ইন্টারপ্লিডার স্যুট, আর 90 নম্বরে আমরা পড়েছিলাম স্পেশাল কেস বা ফ্রেন্ডলি স্যুট। তাহলে এই যে কয়টা দেওয়া আছে এগুলো জাস্ট আপনি মন চাইলে একবার উপরটাকে দেখে নিতে পারেন, এগুলোর ভিতরে আমাদের কোনো কাজ নাই। তাহলে এই যে আজকে আলোচনাটা করলেন এটার মাধ্যমে আপনার কিছুটা হইলেও ভয়ভীতি দূর হওয়ার কথা, কারণ এই ভয়ভীতি থাকলে কিন্তু আপনি ভিতরে গিয়ে কিছুই পাবেন না। আজকে নমুনা স্বরূপ আমরা মোটামুটি 1 নম্বর অর্ডার থেকে নিয়ে সম্ভবত 6 নম্বর অর্ডার পর্যন্ত হ্যান্ড নোট করা আছে। এগুলা চাইলে আমরা একটু দেখতে পারি যে আসলে তার ভিতরে কি আছে, যেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলা নিয়ে এসেছি, বেশিগুলো আমাদের কিন্তু লাগবে না। তাহলে অর্ডার নাম্বার 1 হচ্ছে আমাদের মামলার পক্ষ, কে বাদী হইতে পারবে কে বিবাদী হইতে পারবে। টোটাল আমাদের 13টার মতো রুলস দেওয়া আছে বা বিধি দেওয়া আছে, কাজের হচ্ছে মাত্র 5টা। 13টা আমাদের পড়ে কোনো কাজ নাই, 5টা মাত্র পড়ব। তাহলে এখানে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে কারা বাদী হইতে পারবে। তো কারা বাদী হইতে পারবে লম্বা চওড়া বিবরণ দেওয়া আছে, এমসিকিউর জন্য আপনি ওগুলো কিছুই পড়বেন না, জাস্ট আপনি অর্ডার 1 রুল 1 মনে রাখবেন যে কারা কারা দেওয়ানি মামলার বাদী হইতে পারবে। কোথায় দেওয়া আছে, অর্ডার 1 রুল 1। নর্মালি এখানে বলে যে একসাথে যারা কাজ করছে, যেমন আমরা ওই যে ফৌজদারি মামলায় দেখেছি যে একসাথে যারা চুরি করেছে, চুরির সাথে যারা জড়িত, চুরিতে কোনোভাবে ইনভলভ, চুরির কেউ উৎসাহ দিয়েছে, সবাই যেমন চার্জে আসে। একই জিনিস, কোনো কাজ আপনারা একসাথে করছেন, একসাথে আমরা লেনা দেনা করছি, একসাথে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে, এদের সবাইকে একসাথে নিয়ে আসা যায়। তো ওইটুকু আমাদের যাইতে হবে না, আমরা শুধু হেডিংটা মনে রাখবো যে অর্ডার 1 রুল 1 অনুযায়ী কি করা যায়, দেওয়ানি মামলায় কারা কারা পক্ষ হইতে হবে এই আলোচনাটা দেওয়া আছে। এরপরে আমরা সরাসরি 8 নম্বরে চলে যাব, বাকিটা আপনার কোনো দরকার নাই, আপনি পড়বেনই না। 8 নম্বরে হচ্ছে যে আমাদের রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট।
মানে প্রতিনিধিত্বমূলক মামলা। এখানেও আপনার ওয়ার্ডার নাম্বারটা জিজ্ঞেস করে এবং একদম স্পেসিফিক রুল নাম্বার জিজ্ঞেস করে। তাহলে ওয়ার্ডার নাম্বার 1, রুল নাম্বার 8, রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট বা প্রতিনিধিত্বমূলক মামলা। তো এইটা আপনি সিপিসির 11 ধারার সাথে একটু মিলিয়ে নেন। সিপিসির 11-র 6 নম্বর উদাহরণে কি ছিল, রিপ্রেজেন্টেটিভ স্যুটের উপরেও রেস জুডিকাটা প্রযোজ্য। তাহলে ওই দুটো একসাথে পড়ে নেবেন। তাহলে এইখানে যেটা হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ স্যুটের ক্ষেত্রে আমরা যখন মনে রাখবো, তাহলে সিপিসির আদেশ যে ধারা ছিল 11, তার ব্যাখ্যা নাম্বার 6, ওইটাও একসাথে মিলিয়ে নিব। তো প্রতিনিধিত্বমূলক মামলা আসলে জিনিসটা কি? মূলত কথা হচ্ছে, ধরেন যে আপনার এলাকায় বা যে কোনো একটা বিষয়ে একটা কমন ক্যারেক্টারের মামলা 10 জনের পক্ষে করা যায়। এখন 10 জন মামলা করবে না, তারা আদালতে যাবে না। এখন একজন যদি আপনাদের 9 জনকে জানিয়ে দেয় যে ভাই আপনাদের পক্ষে আমি মামলাটা করতে যাচ্ছি, আপনি যদি বলেন যে ঠিক আছে, তাইলে ওকে। অথবা আপনাদেরকে তো বললো না, আদালতে গিয়ে মামলা করলো, আদালত আপনাদের 9 জনকে একটা নোটিশ দিল যে আপনাদের পক্ষে উনি মামলা করতে চাচ্ছে। অথবা আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও কি করতে পারেন, অপরদেরকে জানিয়ে দিতে পারেন যে আপনাদের এই বিষয়ে আমি একটা মামলা করছি, কারো আপত্তি থাকলে আদালতে আসে আপনি বলবেন। তো এইটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট বা প্রতিনিধিত্বমূলক মামলা। আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এটা কত নাম্বার আদেশে আছে, কত নাম্বার রুলসে আছে। তাহলে দুইটা আমরা মনে রাখলাম। একটা হচ্ছে ওয়ার্ডার নাম্বার 1, রুল নাম্বার 1 হচ্ছে কারাবাদী হইতে পারবে। ওয়ার্ডার নাম্বার 1, রুল 8 হচ্ছে রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট। এরপরে যে জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি মামলাতে যে বাদী বিবাদী যুক্ত করলেন, এর ক্ষেত্রে আপনার তো ভুল ত্রুটিও হইতে পারে। মানে যাকে বাদী করা দরকার তাকে নাও করতে পারেন। যেমন ধরেন যে আপনার একটা বাড়ি ছিল, ফ্ল্যাট ছিল, একজন দখল করে নিছে, দখল করে একজন ভাড়াটিয়া রাখছে সেখানে। এখন আপনি বেচারা কি করছেন, ওই ভাড়াটিয়ার নাম ঠিকানা সংগ্রহ করে তাকে বিবাদী করে মামলা করে বসে আছেন। কিন্তু প্রকৃতপক্ষে সে জাস্ট ভাড়াটিয়া, সে কিন্তু ওইটা দখল করে নাই। তাহলে এখানে দেখেন যে একজন হচ্ছে নেসেসারি পার্টি, মানে যে আপনাকে বেদখল করছে সে হচ্ছে মূল আপনার কালপিট। আর যে ভাড়াটিয়া তার তো কোনো দোষ নাই, সে বোনাফাইডলি সেখানে দোষ ইয়ার মধ্যে আসছে। এখন আপনি যখন মামলাটা দায়ের করবেন, আপনার প্রথম বিবাদী কে হওয়া উচিত? যিনি আপনাকে বেদখল করছে। এখন আপনি যদি তাকে না করেন, তাহলে এইখানে জন্য দুইটা শব্দ ব্যবহার করা হচ্ছে, যে একটা হচ্ছে মিস জয়েন্ডার, একটা হচ্ছে নন জয়েন্ডার। মিস জয়েন্ডার মানে হচ্ছে যাকে দরকার নাই আপনি অযথা তাকে নিয়ে আসতেন। আর নন জয়েন্ডার মানে হচ্ছে যাকে দরকার ছিল আপনি তাদের কি করেন নাই, মামলার মধ্যে অ্যাড করেন নাই। তো দুইটার বাংলাটা খুবই কনফিউজিং। মিস জয়েনার হচ্ছে অপসংযোগ, মানে যাকে সংযোগ করা দরকার ছিল না তাকে সংযোগ করছেন। আর যেটা নন জয়েন্ডারের বাংলা হচ্ছে যে অসংযোগ, মানে যাকে আনার দরকার ছিল মামলায় বিবাদী হিসাবে তাকে আপনি আনেন নাই। তো এই জন্য 9 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার এমসিকিউ যেটা আসতে পারে, যে মামলার মধ্যে মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডারের প্রভাবটা কি। তো এটা ক্ষেত্রে দুইটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। নর্মালি এখানে বলতেছে যে মিস জয়েন্ডার বা নন জয়েন্ডারে মামলা অচল হবে না, মানে মামলা বাতিল হবে না। তবে একটা কন্ডিশন হচ্ছে যেটা এখানে দেওয়া নাই, যদি নেসেসারি পার্টিকে আপনি পক্ষ না করেন তাহলে মামলা পক্ষ দোষে দুষ্ট হয়ে বাতিল হবে। মানে যে আপনাকে বেদখল করছিল সে হচ্ছে আপনার নেসেসারি পার্টি, তাকে যদি বিবাদী না করেন ওই মামলা চলতে পারে না, ওইটাকে বলি যে পক্ষ দোষে দুষ্ট। তাহলে আশা করি ওই যে একটা পাইকারি ইস্যু ফ্রেম হইতো পক্ষ দোষে দুষ্ট কিনা, এটা বুঝতে পারছেন যে যাকে পক্ষ করার দরকার তাকে যদি পক্ষ না করি, আমার ইস্যু ফ্রেমটা যে হইছে পক্ষ দোষে দুষ্ট কিনা, সেখানে আমি হেরে যাব। আর হেরে গেলে শেষ, আপনি জাজমেন্ট ডেটার হয়ে যাবেন, কিছু করার নাই। আর এইটা নিয়ে যদি কারো কোনো আপত্তি থাকে, মিস জয়েন্ডার নন জয়েন্ডার নিয়ে যদি আপনার আপত্তি থাকে, 13 নাম্বার রুলস আমাদেরকে বলতেছে আর্লিয়েস্ট পসিবলে আপনি অভিযোগটা করবেন যে মামলাটা মিস জয়েন্ডার আছে, নন জয়েন্ডার আছে। 10 নাম্বার থেকে গতবার এমসিকিউ ছিল, এবার হয়তো থাকবে না। 10 নাম্বার থেকে একদম সাব রুল সহ তারা চাইছে। গতবারের যদি ইয়াটা দেখেন, মানে একদম সাব রুলটা সব উঠাই দিছে, যে কোনটা হবে, খুবই কঠিন বলা চলে। তো 10 নম্বরে যেটা হচ্ছে, যদি আমরা দেখি 10 নম্বরের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, আদালত কি করতে পারে, যদি ভুল পক্ষভুক্ত বাদী হয় সঠিক করে দিতে পারে, বাদী বিবাদী যুক্ত করতে পারে, প্রতিস্থাপন করতে পারে, নতুন করে কাউকে আনতে পারে। তাহলে আপনি একটা দেওয়ানি মামলা করলেন, দেওয়ানি মামলাতে দেখা গেল যে আপনি বাদী হওয়ার যোগ্য না, মামলা আসলে আপনার মায়ের করা দরকার, আপনি করে বসে আছেন। আদালতের কাছে ক্ষমতা আছে, চাইলেও আদালত নিজে থেকে অর্ডার করে রিপ্লেস করতে পারে।
অথবা আপনি একজন বিবাদীর নামে মামলা করছেন, আদালতের মনে হইলো যে না এই তো বিবাদী হইতে পারবে না, তাকে স্ট্রাইক আউট করতে পারে, কাটে দিতে পারে, কাউকে যুক্ত করতে পারে। তো এই জন্য আদালতের ভাষায় এটাকে বলি যে আমরা বাদী বিবাদী যুক্ত করা, মনে রাখবেন 110 এর দরখাস্ত, তাহলে আপনার জন্য ভালো হবে। 110 মানে ওয়ার্ডার 1 রুল 10, এটা দ্বারা আমরা কি করি, বাদী বিবাদী যুক্ত করি, স্ট্রাইক আউট করি, মানে কেটে দেই, প্রতিস্থাপন করি, সবকিছুই করা যায়। তাহলে 110টা আপনার হচ্ছে বাদী বিবাদী যুক্ত করা, প্রতিস্থাপন করা, বাদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তবে এর ভিতরে মোটামুটি যদি আমরা দেখি 5টা সাব রুল আছে। যেহেতু গতবার এমসিকিউ আসছে ওই জন্য আসবে না, তারপরও আমরা একটু পড়ি যেহেতু এটা গুরুত্বপূর্ণ। তো প্রথম সাব রুল বলতেছে যদি আপনি বাদী হওয়ার যোগ্য না, ভুল বাদী হিসাবে মামলা দায়ের করে ফেলেন, তাহলে আদালত ওইটা ঠিক করে দিতে পারে, মানে আদালত উপযুক্ত বাদীকে প্রতিস্থাপন করতে পারে, আপনাকে সাবস্টিটিউট করতে পারে, কোনো সমস্যা নেই। সাব রুল 1 এটা ক্লিয়ার করে দিল। সাব রুল 2 যেটা বলতেছে যে আদালত কি করতে পারে, পক্ষকে যুক্ত করতে পারে। তাহলে এখন আপনার যদি এমসিকিউ আসে যে কত আদেশের অধীনে পক্ষকে কি করা যায়, যুক্ত করা যায়, তো অ্যান্সার হচ্ছে ওয়ার্ডার 1, রুল হচ্ছে 10, সাব রুল হচ্ছে 2। যে কোনো পক্ষকে আপনি কি করতে পারবেন, স্ট্রাইক আউট করতে পারবেন, মানে বাদ দিতে পারবেন। কতক্ষণ পর্যন্ত পারবেন, যেই কোনো স্তরে, অ্যাট এনি স্টেজ। তাহলে সাবরুল 2 কি আমরা মনে রাখতে পারি, বাদী বিবাদী যুক্ত করা অথবা বাদ দেওয়া, এইভাবে পড়বেন তাইলে মনে থাকবে। তাহলে 10-এর প্রথমাংশ কি ছিল, যদি আপনি বাদী হওয়ার যোগ্য না, আদালত যোগ্য ব্যক্তিকে বাদী করে দিতে পারবে রুল 1-এ। রুল 2-এ হচ্ছে যে কোনো বাদী বিবাদী যুক্ত করা, প্রতিস্থাপন করা। রুল 3-তে হচ্ছে যদি নাবালক যদি হয়, যার 18 বছর বয়স হয় নাই, আদালত কি করবে না, কোনো ব্যক্তিকে যিনি নাবালক তাকে পক্ষভুক্ত করবে না, অবশ্যই তার নেক্সট ফ্রেন্ডকে কি করবে, তাকে অন্তর্ভুক্ত করবে। মানে 18 বছরের কম বয়স্ক যদি কোনো বাদী বিবাদী চলে আসে, আদালত তাকে সরাসরি কি করবে না, সেখানে যুক্ত করবে না। ওই নাবালকের জন্য প্রথমে একজন নেক্সট ফ্রেন্ড মানে নিকটতম বন্ধু খুঁজবে, তারপরে যুক্ত করবে। আর যদি আমরা দেখি 4 নম্বর রুল, যেটা বলতে হচ্ছে যে যদি বিবাদী আপনি যুক্ত করেন তাহলে আরজি সংশোধিত হবে। যখনই আপনি কি করবেন, বাদী বিবাদী যুক্ত করবেন, প্রতিটা আরজি সংশোধিত হবে, মানে আরজি সংশোধনের আপনাকে দরখাস্ত দিতে হবে। আর 5 নম্বর বলতেছে এই যে বাদী বিবাদী আমরা যুক্ত করব, এইটা পাইকারি হারে করা যাবে না। তামাদি আইনের 22 ধারা যেটা আমরা পড়েছি, যাকে যেদিন যুক্ত করব তার বিরুদ্ধে তামাদি সেদিন হিসাব করা হবে। আর এইটার সাথে সাথে আপনি ওইটাও মনে রাখে দিবেন, তামাদি আইনের শিডিউলে আমরা 176 বাদী মারা গেলে 90 দিন, 177 বিবাদী মারা গেলে 90 দিনে পক্ষভুক্তি করি। তাহলে 10 নম্বরটা দেখেন, 5টা রুলই গুরুত্বপূর্ণ, যদিও একবার এমসিকিউ গতবার ছিল, আমরা আরেকটু ভালো করে পড়ার চেষ্টা করব। আপনি না দেখো আরেকবার স্মরণ করেন যে 10 নম্বরে সাবরুল 1 বলতেছে যদি আপনি বাদী হওয়ার যোগ্য না হন, আদালত যোগ্য ব্যক্তিকে বাদী করে দিতে পারে। সাবরুল 2 বলতেছে বাদী বিবাদীকে যুক্ত করা, প্রতিস্থাপন করতে পারে। সাবরুল 3 বলতেছে করতে গিয়ে আদালত নাবালক কেউ যদি থাকে মামলায় সরাসরি করবে না, নেক্সট ফ্রেন্ডকে যুক্ত করবে। সাবরুল 4 যেটা বলতেছে যদি আপনি বাদী যুক্ত করেন বা বিবাদী যুক্ত করেন তাহলে প্রতিবার আরজি সংশোধিত হবে। আর সাবরুল 5 বলতেছে এই যে বাদী বিবাদী যুক্ত করার যে খেলাগুলো চলতেছে এগুলো ইন তামাদির মধ্যে থাকতে হবে, মানে তামাদি আইনের 22 ধারা সাপেক্ষে হইতে হবে। এমন না যে মামলার 5 বছর পর বাদী যুক্ত করছেন, 3 বছর আগে তামাদি হয়ে গেছে, তাকে যুক্ত করা যাবে না। তো এই জন্য আমাদের এই 10 নম্বরটা গুরুত্বপূর্ণ, এটা 4টা ভাগে ভাগ করে একটু পড়ার চেষ্টা করবেন। এরপরে যদি আমরা দেখি 12 নম্বরটা যেটা বলে, 12 নম্বরটা একটা আপনার কাজের কথা বলে। যেমন ধরেন যে আপনারা 5 ভাই, 5 ভাই আপনারা একটা বাটোয়ারা মামলা করছেন, বা 5 জন আপনারা পার্টনার, 5 জন একটা মামলা করছেন। এখন আপনারা কি 5 জনই পৃথক পৃথক 5টা আইনজীবী দিবেন, না এই 5 জনের পক্ষে যে কোনো একজন ব্যক্তি মামলাটা পরিচালনা দায়িত্ব দিতে পারেন? তো 12 নম্বর আপনাকে ওই ক্ষমতাটাই দেয় যে একাধিক বাদী বিবাদীর পক্ষে একজন উপস্থিত হয়ে লিখিত আকারে স্বাক্ষর করে ক্ষমতা প্রদান করতে পারে। মানে প্রতিদিন আদালতে আপনাদের ওই 5 পার্টনারকে বা 5 ভাইকে যাওয়ার দরকার নাই, আপনারা ওই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিবেন যে কোনো একজনকে, উনি মামলা পরিচালনা করবে। মানে একজন আইনজীবী দ্বারাই সম্ভব, 5 জনের দরকার নাই। আর যেটা আমরা
13 নম্বরটা আমরা অলরেডি পড়িয়ে দিয়েছি যে মিস জয়েন্টার আর নন জয়েন্টার নিয়ে যদি কারো আপত্তি থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপত্তিটা আর্লিয়েস্ট পসিবলে তুলে ধরবেন। তো এই কয়েকটাই হচ্ছে আমাদের কি ওয়ার্ডার নাম্বার 1। তাহলে ওয়ার্ডার নাম্বার 1টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা এমসিকিউ কিন্তু থাকেই থাকে। এখন কোনটা থাকবে কিভাবে থাকবে সেটা বলা সম্ভব না, তবে ওয়ার্ডার 1 থেকে থাকবেই। তাহলে ওয়ার্ডার নাম্বার 1টাকে বড় করে সার্কেল করেন, যেটা আমি সময় নিয়ে পড়ব। এরপরে 2, 3 কোনো কাজের না, 4 নাম্বারের মধ্যে একটু আছে, তারপরও 2টা একটু আমরা দেখি যে মোকদ্দমার গঠন। আর এই ওয়ার্ডার পড়ার ক্ষেত্রে রোমান হরফগুলো শিখবেন, এগুলো কিন্তু ইংরেজিতে থাকবে না। তো রোমান এখনো যারা জানেন না, সম্ভবত আমাদের একটা ইউটিউবে অথবা ইউটিউবে একটু সার্চ দিলে পেয়ে যাবেন। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, কারণ ওয়ার্ডারের নাম্বারগুলো রোমান সংখ্যায় থাকবে। তো এর জন্য আপনি যদি রোমান সংখ্যা দেখে না চিনেন কত অর্ডারের কথা বলছে, অ্যান্সার কিন্তু করতে পারবেন না। তো এখানে মূলত আমাদের যেই যে জিনিসটা আমরা বলতেছি যে মোকদ্দমার গঠনের ক্ষেত্রে কিছু রুলস আছে, তবে রুলসগুলো কোনো কাজের না, পরীক্ষা আসার মতো কিন্তু না। তো এখানে তারপরে রুল নাম্বার 2টা আমরা একটু দেখতে পারি যে একটা মোকদ্দমার মধ্যে বলতেছে যে আপনি যাই কিছু চান সব একসাথে জমা করবেন। যেমন আমরা বলছি দখল উদ্ধার চাবেন, মিন্স প্রফিট চাবেন, মামলার খরচ চাবেন, ক্ষতিপূরণ চাবেন, ওই জিনিসটা আপনাকে হেদায়ত দিচ্ছে যে মোকদ্দমার মধ্যে যাতে সব দাবিগুলা ইনক্লুড করা থাকে, বারবার যাতে আর্জি সংশোধন করতে না হয়। তো এই জন্য তারপরে আপনাকে এখন সুবিধা দিচ্ছে যে আপনি চাইলে সমস্ত দাবি অথবা আংশিক দাবি বাদ দিতে পারেন। আমার কাছে 5 লাখ টাকা পাবেন, আপনার মনে হইলো যে এই বেচারার বিরুদ্ধে 5 লাখ টাকার মামলা করলে পাবো না, আমি 2 লাখ টাকার মামলা করি, কোনো সমস্যা নেই, 3 লাখ টাকা আপনি বাদ দিতে পারেন, এটা আপনার খুশি। এরপরে যেটা হচ্ছে যে যদি আপনি কি করেন বাদ দিয়ে, যদি আপনি বাদ দেন, বাদ দেওয়া অংশ পরবর্তীতে দাবি করতে পারবেন না, এই জিনিসটা মনে রাখবেন। আর 3 নম্বরে যেটা বলতেছে যে আদালতের অনুমতি ছাড়া কোনো প্রতিকার দাবি না করলে পক্ষ মামলা করা যাবে না। আর রুল নাম্বার 3তে যদি আমরা দেখি একাধিক কারণযুক্তকরণ কারণ মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে, যেমন আমরা মিস জয়েন্ডার দেখেছি, তো এই জন্য ধরেন যে মামলার একাধিক কারণও আপনি একসাথে যুক্ত করতে পারেন। মানে আমি আপনার কাছ থেকে টাকা হাওলাত নিছি, এটা একটা কজ অফ অ্যাকশন। আবার আপনি আমার কি করছেন, মোটরসাইকেলটা নিয়ে গেছেন, নিয়ে আর দিচ্ছেন না, সেটা বিক্রি করে দিচ্ছেন, সেটা আরেকটা কজ অফ অ্যাকশন। আপনি আমার বাসায় এসে একটা সম্পত্তি ধ্বংস করছেন, তারও আমি ক্ষতিপূরণ চাই। এইরকম 3টা কজ অফ অ্যাকশন, 4টা কজ অফ অ্যাকশনও আমরা একসাথে যুক্ত করতে পারবো। যেমন ফৌজদারি মামলা আমরা কি দেখেছি, একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক চার্জ একসাথে ফ্রেম করা যায়, যে সে চুরি করতে গেছে, সে সেখানে আগুন ধরাইছে, সম্পত্তি নষ্ট করছে, একই রকম জিনিস। তো মোটামুটি এর চাইতে আর তেমন কিছুই নাই। যদি আমরা চলে যাই আমাদের কাজের যে জিনিসটা, সেটা হচ্ছে যেটা আমাদের পড়ার জন্য যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের 5 নাম্বারের জিনিসটা, 5 নাম্বারটা সমনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন 1 নাম্বারটা ছিল গুরুত্বপূর্ণ, এই 5 নাম্বার অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে বর্তমানে সংশোধনী এসেছে যে সমনটা আমরা হোয়াটসঅ্যাপে, ইমোতে কল করে দিতে পারি, বাকি সবকিছু আগের মতোই আছে। তো সমন যখন আমরা পড়তে যাব, এটা নর্মালি 2 ভাগে বিভক্ত। 1 থেকে 8 পর্যন্ত বলে যে আদালতে সমনটা ইস্যু করা পর্যন্ত, আর ইস্যুর পরে ওইটা জারি হওয়া পর্যন্ত, 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সমন ইস্যু হওয়া, আর ইস্যুকৃত সমন জারি হওয়া। এখন এইখানে প্রথমে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যথাযথভাবে একটা মামলা দায়েরের পর রুল 1 বলতেছে যে 5 কর্মদিবসের মধ্যে অবশ্যই অবশ্যই সমনটা ইস্যু হবে। ইস্যু না হলে এটা একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট হিসাবে গণ্য হবে। তো এমসিকিউ হচ্ছে যে আরজি দাখিলের কত কর্মদিবসের মধ্যে সমন ইস্যু হওয়া বাধ্যতামূলক। এটা হচ্ছে 5 কর্মদিবস। এটা আপনি লাল কালিতে রাখেন, এইটা আপনার এমসিকিউতে আসবে যে কত কর্মদিবস। এখানে কখনো দিতে পারে যে কত, 5 কর্মদিবস না 5 দিন, না এটা অপশনাল, তাহলে এটা বাধ্যতামূলক। 5 কর্মদিবস না হইলে প্রফেশনাল মিসকন্ডাক্ট। এই 3টা জিনিস মনে রাখবেন। এরপরে যদি আমরা দেখি যে আপনার যেটা থাকতে পারে যে সমনে, দেওয়ানি সমনে কার স্বাক্ষর থাকবে, তাইলে বিচারকের স্বাক্ষর থাকতে পারে, অথবা আদালত কর্তৃক অন্য ব্যক্তি মানে সেরেস্তাদারের স্বাক্ষর থাকতে পারে, আদালতের সিলটা থাকবে। এটা হচ্ছে একটা দেওয়ানি সমনের জিনিস। আর যে কাজের জিনিসটা সেটা হচ্ছে যে এইটার মধ্যে যে সমনের সাথে অবশ্যই অবশ্যই আরজির কপি যুক্ত থাকবে।
এই জন্য আপনি যখন মামলা দায়ের করবেন, যদি 5 জন বিবাদী থাকে, টোটাল 6 কপি আরজি আপনাকে দাখিল করতে হয়। 5 কপি তো 5 জনের কাছে চলে যাবে, 1 কপি আদালতের কাছে থাকবে। এই জন্য যারা প্র্যাকটিস করেন জানেন যে আপনি টোটাল 5 জন বিবাদী থাকলে 7 কপি করা লাগে। 1 কপি আপনার নিজের চেম্বারে রাখার জন্য, 1 কপি আদালতে থাকবে মূল কপি, আর বাকি 5টা কপি 5 বিবাদীর কাছে চলে যাবে। তো এইটা হচ্ছে দেওয়ানি মামলার যে আরজি। এরপরে যদি আমরা দেখি, সেটার আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে সমন কি কি কারণে হইতে পারে। তো 5 নাম্বারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে সমন 2 কারণে জারি হইতে পারে। একটা হচ্ছে যে আপনাকে ইস্যু গঠনের জন্য, মানে আপনাদের জানাইতে পারে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি কি বলতে চান, তো এটাকে আমরা বলি যে ইস্যু নির্ধারণের জন্য সমন করা। আরেকটা হচ্ছে যে সরাসরি চূড়ান্ত নিষ্পত্তির জন্য, ওই যে সামারি ট্রায়ালের ক্ষেত্রে আমরা পড়ে আসলাম, একটা অর্ডার আছে আমাদের সামারি ট্রায়ালের ক্ষেত্রে। আর এই রিলেটেড আমরা তামাদি আইনে একটা অনুচ্ছেদ পড়ে আসছি, যে আপনি যদি সামারি ট্রায়ালে, দেওয়ানি মামলায় যদি আপনাকে কোনো কিছু জবাব দাখিলের সুযোগ কিন্তু দেওয়া হয় না, তাহলে সমন 2 কারণে আসতে পারে। একটা হচ্ছে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, কি ইস্যু ফ্রেম করব এই কথা বলার জন্য। আর একটা হচ্ছে মামলাটা চূড়ান্ত নিষ্পত্তির জন্য, আপনাকে বলা হচ্ছে আপনার কথা আমরা শুনতে চাই না, আপনার মামলাটা আমরা নিষ্পত্তি করতেছি, মন চাইলে আসে শুনতে পারেন। আর ওই রকম ক্ষেত্রেও আমাদের তামাদি আইন বলে, আপনি যেদিন ওই রকম চূড়ান্ত নিষ্পত্তির নোটিশ পাবেন, আপনি সম্ভবত 10 কর্মদিবস দেওয়া আছে, ওই 10 কর্মদিবসের মধ্যে অ্যাপ্লিকেশনটা দিতে হবে যে আমি একটু কথা বলতে চাই, আমি একটু জবাব দাখিল করতে চাই। তাহলে সমনটা 2 কারণে আসতে পারে। একটা হচ্ছে ইস্যু নির্ধারণের জন্য, অথবা হইতে পারে চূড়ান্ত নিষ্পত্তির জন্য। এই জিনিসটা একটু মনে রাখবেন 5 নাম্বারে, আর কিছু না। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কুরিয়ার কোম্পানির মাধ্যমেও সমন জারি হইতে পারে, রেজিস্টার ডাকে হইতে পারে। তো কুরিয়ার কোম্পানিকে যদি আপনি সমনটা যদি আদালত পাঠায়, নর্মালি পাঠায় না, রেজিস্টার ডাকেই পাঠায়, ওই কুরিয়ার কোম্পানিকে যেদিন দিবে 30 দিনের মধ্যে সে কাজটা করবে, এরকম একটা বিধান দেওয়া আছে। তাহলে আমরা নতুন কি পাইলাম, নতুন হচ্ছে হোয়াটসঅ্যাপে, ইমোতে কল করেও সমন জারি করা যায়, কুরিয়ার কোম্পানিকেও করা যায়, রেজিস্টার ডাকেও দেওয়া যায়, আদালতের জারিকারক সশরীরেও আসতে পারে। এতগুলা প্রক্রিয়ার মধ্যে যেই প্রক্রিয়ায় আদালত সন্তুষ্ট হবে যে হ্যাঁ সমনটা জারি হয়েছে, সেটাই তখন মামলাটা পরবর্তী ধাপে যাবে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা 15 নাম্বার রুলসটা, যে পরিবারের প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সমন দেওয়া যাবে, তবে বাসায় যারা কাজের লোক আছে, চাকর বাকর আছে, এদেরকে সমন দেওয়া যাবে না, এরা পরিবারের অন্তর্ভুক্ত না। এমসিকিউর এটা অপশন থাকে যে বাড়ির কাজের লোক পরিবারের অন্তর্ভুক্ত হবে কিনা। তাইলে দেওয়ানি মামলায় বলতেছে যে আপনার বাসার কাজের লোক পরিবারের লোক না, এদেরকে সমন দিলে সমন জারি হয়েছে বলে ধরে নেওয়া হবে না। আর এই রকম আমাদের ফৌজদারি মামলা ব্যতিক্রম ছিল, এবারে সংশোধনীতে আমরা পড়ে আসছি, সেটাকে সংশোধন করা হয়েছে। সেখানে আগে পুরুষ সদস্য ছিল, সেটাকেও কেটে দেওয়া হয়েছে, যে পরিবারের প্রাপ্তবয়স্ক কাউকে সমন দিলেই সমন জারি হয়েছে বলে ধরে নেওয়া হবে। এখন 17 নম্বর যেটা, সেটা হচ্ছে যে স্বাক্ষর অস্বীকার করা বা পাওয়া না গেলে, আপনি বাসায় আছেন, আপনি স্বাক্ষর করতেছেন না, আপনার পরিবারের লোক স্বাক্ষর করতেছে না, বা আপনি বাসায় নাই, তো এইরকম ক্ষেত্রে সমনটা কিভাবে জারি করব। তো এটা বলতেছে আপনার বাড়ির সামনে যদি কি করা হয়, ওই যে সমনের 1 কপি যদি পেস্ট করে দেওয়া হয় তাহলেই যথেষ্ট, আর আপনি যে নেন নাই ওইটা কারণটা লিখে আদালতে জমা করলেই যথেষ্ট হয়ে যাবে। আর যেটা বলতেছে যে আমাদের 19-এর বি, সমন জারিকারকের সাথে সাথে রেজিস্টার ডাকযোগে পাঠানোর আদেশ দিবেন। তো এটা হচ্ছে অযথা একটা ভুয়া জিনিস আদালতে। আপনি রেজিস্টার ডাকে পাঠাইলে হয়, বলতেছে যে জারিকারকের মাধ্যমে পাঠাবেন, পাশাপাশি রেজিস্টার ডাকেও পাঠাবেন, 2ভাবে জারি হইলে তারপরে বর্তমানে যে মামলাগুলা পরবর্তী ধাপে যায়। আপনি রেজিস্টার ডাকে পাঠাইলেই চললো, প্রাপ্তি স্বীকার হইলে যেমন আপনি চেকের মামলা করতে পারেন, যেমন আপনার তালাকের মামলায় রেজিস্টার চিঠি দিলেই যথেষ্ট, কিন্তু এখানে বলতেছে যে না, আদালত কি করতে পারে, আদালতের যে নিযুক্ত ব্যক্তি আছে যার কাজ হচ্ছে জারি করা, তাকে পাঠাবে, পাশাপাশি আপনাকে বলবে যে রেজিস্টার ডাকেও পাঠান। তো 2টা থেকে যখন কনফার্মেশন আসবে তখনই মামলাটা পরবর্তী ধাপে যায়। 20 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিকল্প সমন জারির প্রক্রিয়া, মানে তাকে পাওয়া যায় নাই, রেজিস্টার ডাকে দিচ্ছেন, তাও সেটা ফেরত আসছে, এখন আপনি মামলা যদি সমন জারি করাইতে না পারেন, মামলা পরবর্তী ধাপেই যাবে না, এই ধাপে আপনার 1 বছর কাটে যাবে। তো এই জন্য বলতেছে যে আপনি কি করতে পারেন, বিকল্প সাবস্টিটিউট সমন করতে পারেন।
এটা হচ্ছে যে আদালত চত্বরে এক কপি, বিবাদীর বাসার সামনে এক কপি, অথবা স্থানীয় দৈনিক পত্রিকায় এক কপি ছাপিয়ে দিয়েও আপনি বিকল্প পদ্ধতিতে সমন জারি করা সম্ভব। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এত যে নিয়ম কানুন, 31 নাম্বার বলতেছে 9 থেকে 30 যেই প্রক্রিয়ায় আদালত সন্তুষ্ট হবে, আদালত লিখবেন যে হ্যাঁ আমি সন্তুষ্ট হয়েছি, সমন জারি হয়েছে, তখনই মামলা পরবর্তী ধাপে যাবে। তো এত পেঁচাল না পারে, এত কিছু না করে সরাসরি একটা বলে দিলেই হইতো, রেজিস্টার ডাকে দিলেই জারি হইলে সমন জারি হয়ে যাবে, ইজি হইতো। আসলে আমরা নিজেরাই দেওয়ানি মামলা বা দেওয়ানি বিষয়টাকে অনেকটা কঠিন করে রেখেছি। তো যাই হোক, আজকে আমরা শুধু 5 পর্যন্তই পড়লাম, বাকি 6 থেকে পরবর্তীগুলো আমরা আগামী ক্লাসে 20 পর্যন্ত দেখব। টোটাল 3টা ক্লাসে আমরা শেষ করব। তো আজকের ক্লাসটা ছিল আমাদের প্রথম ক্লাস, আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন, মোটামুটি ভয় ভীতি দূর হওয়ার কথা। আর যে জিনিসটা বলবো যে একটা মামলা কিভাবে চলে, এটা আপনি 10 বার লিখেন, 20 বার লিখেন, আগে ওইটা একটু আয়ত্তে নিয়ে আসেন। বাকি কাজটা আপনাদের মনে রাখানো আমাদের দায়িত্ব, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম।